নষ্ট হয়ে যাবে। কিছু হইলে বাংলাদেশে গণতন্ত্র থাকলেও কোনো লাভ হবে না। শেখ হাসিনার কাছে সব গণতন্ত্র, সব সংবিধান থাকা সত্ত্বেও সে গুম করছে, খুন করছে, এগুলো সে আধা পয়সা পাত্তা দেয় না। এগুলি আধা পয়সা পাত্তা দেয় না। আমরা যে কথা বলতেছি বিশেষজ্ঞ নির্ভর সংস্কারের প্রতি মানুষের এমনি তো কোনো আস্থা নাই। মানুষ দেখতে চায় প্র্যাকটিক্যাল সমস্যার সমাধান, সেই সমাধানটা করতে পারতেছে কিনা একটা সরকার, সেটা গুরুত্বপূর্ণ। রনি, বিশেষজ্ঞ নির্ভর সমাধানের কথা না তো, আপনি ইশতেহারে যেটা বলছেন আপনার 95(2) আপনার করতে হবে, বিচারকদের জন্য একটি পালনীয় আচরণ বিধি নির্ধারণ করতে হবে বিচারকদের জন্য। আরে ভাই, এটার জন্য তো সংবিধানে হাত দিতে হবে। সংবিধানে হাত দেন চাইলে আপনি যে 99টা আপনি মানছেন, ওটার মধ্যে আপনার সংবিধানে হাত দিতে লাগবে না। হাত দেওয়া হয়েছে, প্রক্রিয়ার মধ্যে ঢুকছে মাত্র, হাত দেওয়া লাগবে। ওটা প্রক্রিয়া থেকে বাইর করে দিলেন কেন? হ্যাঁ, বাইর করে কেন দিছে? কোন যুক্তিতে দিছে? আমি জানি না কোন যুক্তিতে। আপনি এর আগে বললেন না যে এটা ত্রুটিপূর্ণ ছিল, এই জন্য দিছে। এবার এটা ত্রুটিপূর্ণ না, এটা আপনি প্রমাণ করেন। প্রমাণ না করে এটা এখনই আপনি ধরে নিচ্ছেন কেন? শুনেন, যে কোনো সংশোধনী, যে কোনো আপনার উন্নয়ন অগ্রগতি যাই করতে চান, তার পদ্ধতিটাও বৈধ হইতে হবে। ওকে, পদ্ধতিটাও লেজিট হইতে হবে। 99টা যে আপনারা পিক, 99টা যে আপনি এটা আমরা সবাই পিক হইতে দেখলাম, আর 25টা সাথে সেটা কি অবৈধ ছিল না? এটা এই পদ্ধতিটা কি অবৈধ ছিল কি? ওই পিক এন্ড চুজ কিসের ভিত্তিতে হয়েছে? না, এটা কমিটির ভিত্তিতে হইছে। ওখানে সর্বদলীয় কমিটি ছিল। ওই কমিটি থেকে শুধু বিএনপির লোকজন ছিল। সর্বদলীয় কমিটি কি 99টাকে নিতে 20টাকে বাদ দিতে বলছিল? না, কমিটি কি নিতে বলছিল না, স্পষ্ট আপনার রিকমেন্ডেশন আছে। এবং সেখানে সংসদীয়, আমি বলি সংসদীয় পদ্ধতিতে, সেখানে জনগণের সামনে প্রত্যক্ষভাবে ভোটে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিল উত্থাপনের মধ্য দিয়া সেই আইনগুলো পাশ করা হচ্ছে। এবং এই আইনগুলো পাশ নিয়ে যদি আপনি যেটা বলেন 99 না 98টা, যে 98টা পাশ করা হইলো, এবং যে 98টার সাথে সাংবিধানিক সংস্কারের বা আপনার মৌলিক রাষ্ট্রীয় বা জাতি গঠনের চরিত্রের মৌলিক পরিবর্তনের কোনো সম্পর্ক নাই, সেগুলো পাশ করা হচ্ছে। কিন্তু যেগুলোর সাথে দীর্ঘমেয়াদী সংস্কার এবং সংবিধানের প্রশ্ন জড়িত, সেগুলোর ব্যাপারে অধিক আলাপ আলোচনা করে এবং সময় নিয়ে করা হবে। আমি একটু সেইটাকে এখনই আপনারা যারা মনে করতেছেন না এখনই করে ফেললেই ভালো হইতো, সেটা ভালো হইতো কাদের জন্য? সেটা ভালো হইতো বিগত সরকারের যারা সমর্থক বা এখন যারা বিরোধী দল আছে তাদের জন্য। বিএনপির জন্য এটা ভালো হইতো না, এবং বিএনপি মনে করে এটা ভালো হইতো না, এবং তার সমর্থকরা এটা যদি মনে করে যে না বিএনপি এটা কইলে খারাপ করলো, তাহলে তারে বাদ দিয়ে দিবে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে 2/3 থাকলে, পার্লামেন্ট সার্বভৌম, 2/3 থাকলে আমার যেটা ভালো মনে হয় এটা আমি করতেই পারি, তাই তো? আপনি এরপরে আরো বাদ দিয়ে দিবেন, এটা তো সুবিধা। ওকে, ফ্যান্টাস্টিক। আপনার ভালো না লাগলে আপনি বাদ দিয়ে দিবেন। ডক্টর মুজাহিদ কিছু বলতে চাইছিলেন। ডক্টর মুজাহিদ, আমরা একটু শুনি। না, ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে রনি ভাইকে আমি খুব শ্রদ্ধা করি। মনে হলো যে গ্রামে আমরা যখন ছোট থাকতে কাইজা করতাম যে আমাকেই যেটা লাগবে, সেটার জন্য কিন্তু রেজাল্ট করি রনি দায়ী না, সেটার জন্য আমি দায়ী। আমি ওনার সঙ্গে আসলে কাইজা করতেছিলাম। আমি আশা করবো যে রনির সাথে আমার বড় ভাই ছোট ভাইয়ের ব্যাপারটা চিরকাল থাকবে। রাইট, দেখেন এই যে পার্সোনালি অ্যাটাক করা, এটা কালচার। না, এটা আমারও বলছে, এটা আমারে বলছে রনি, এটা আমাকে বলছে। না, আমাকে ডাইনে কেন বলবে এই কথা? আমাকে বলছে, আমাকে একটা কথা বলছি, আমাকে বলছে। আপনারা এই ধরনের গেস্ট ডাকবেন না যারা কথা বলছে। না, রনি ঠিক আছে, রনি ঠিক আছে, রনি ঠিক আছে। আমি এনসিপির 100% বিরোধী, কিন্তু আমাকে যে পার্সোনালি সম্মান দিতে জানে না, তাকে ডাকবেন না দয়া করে আমাদের সাথে। আমি আপনার সাথে তর্ক করছি, কিন্তু সে এখানে বিশাল পণ্ডিত সুশীল হয়ে গেল, আমি গ্রাম্য হয়ে গেলাম। না, সেই যে এলিটিস্ট রাজনীতি। আপনাকে গ্রাম্য বলে নাই রনি, আপনাকে গ্রাম্য বলে নাই। আপনাকে কেন গ্রাম্য বলবে? আমাকে বলতেই পারে, আমাকে বলতেই পারে। আমি গ্রাম্য। আপনি খুশি এতে? আপনি গ্রাম্য হিসেবে খুশি, আমিও খুশি। ওকে, ঠিক আছে, আমি খুশি আছি, আমার অসুবিধা নাই। ডক্টর মুজাহিদ, আমিও খুশি। ডক্টর মুজাহিদ বলেন, কারণ ওনারা সুশীল, আমরা আজকে গ্রাম্য। চালান। হ্যাঁ, ডক্টর মুজাহিদ বলেন। রনি ভাই শুনছিলাম অসুস্থ, জ্বর বেশি। রনি ভাইয়ের জন্য দোয়া করি, হয়তো জ্বর বেশি হলে মানুষ একটু বকাবকি। না, আপনি আপনার কথা বলেন। রনি, আমি দেখতেছি। এই ধরনের বক্তা আনবেন না। রনি, আমি দেখতেছি। এইজন্য আমি আপনাদের সাথে আসতে চাই না। রনি, আমি দেখতেছি। আবার জেলুস আসবে, এটা ফ্যাসিস্ট প্রবণতা। একটা ব্যক্তিকে রনি, আপনি একেবারে এত এক্সট্রিম কথা বললেন না, এটা এত এক্সট্রিম কথা বললেন না, এইসব বেয়াদবিকে, এগুলো একদম বেয়াদবি, একদম এক্সট্রিম কথা বললেন না। কেন অ্যাটাক করবে? একদম এই সমস্ত বেয়াদবদের কারণ ডাকবেন না আমার সাথে। এটা ডক্টর মুজাহিদ, আপনি আমি শুনে আপনি আমাকে বলেন পার্সোনালি। আপনি আমাকে বলেন ভাই, দেখেন আপনি আমাকে বলেন, প্রত্যেকটা আলাপের একটা আদব আছে, প্রত্যেকটা আলাপের একটা আদব আছে। আমি তো বলতে পারি না যে আপনার সাথে আমি তর্ক করতেছি বিষয় ধরে। আমি তো পার্সোনালি বলি নাই। পার্সোনালি একবারও আমি আপনাকে অ্যাটাক করেছি না। সেইটা ঠিক আছে, সেটা ঠিক আছে। এখন যে মুজাহিদ বলেন, তাহলে একটা বেসিক আদব যে জানে না, যারা
যারা না রনি, এটা objective ঠিক truth আছে। থেকে আরে personal আমরা truth এ চলে যায়, রনি, আমরা তাদের সাথে আদব, কেমনে আলাপ হবে? রনি আমি আপনাকে বলি, আদব বেয়াদবি, আলাপের আগে তো আদব না গুরুত্বপূর্ণ ভাই। রনি আমি আদব আপনাকে, ছাড়া তো রনি আলাপ আমি হবে না। আপনাকে আমি বলি তর্ক আপনার সাথে, রনি আমি আপনাকে আপনার বলি, সাথে 3 দিন তর্ক করব আমি, না, কিন্তু না, আপনি রনি- যখন রনি আমি personally আমাকে বলি, attack রনি করবেন, আপনি, তখন আমি কি করব? রনি আমি আপনাকে বলি, আদব আমি কি শো থেকে উঠে চলে যাব? আপনি না, এখন এটা ভালো হবে আপনার না জন্য? না রনি আপনি থামেন, তাহলে তাকে সরি বলতে হবে। মুজাহিদ আপনি আমাকে পার্সোনালি বলেন, অ্যাটাক করার জন্য সরি বলতে হবে। মুজাহিদ আপনি আমাকে বলেন, মুজাহিদ। এগুলো আচ্ছা, আসার আমি কোনো অনেক আমি ছাড় দিচ্ছি আমি আপনি। আমি আমি বিষয়টা হলো যে এত সিরিয়াস হচ্ছে কেন আমি এটাই বুঝলাম না। কেন? আচ্ছা না, মুজাহিদ না, আপনি serious। আমাকে বলেন, আপনি আমাকে বলেন, Personally বলবেন না। মুজাহিদ আপনি আপনি আমাকে আপনার বলেন, বক্তব্য দেন। আপনি আমাকে বলেন কারণ কেন সিরিয়াস আচ্ছা, হচ্ছে। আমি- মুজাহিদ আমি আপনাকে বলি কেন সিরিয়াস হচ্ছে। রনির সাথে এতক্ষণ কিন্তু আমি তর্ক করতেছিলাম, রনির প্রতিটা কথার মধ্যে আমি যেটাকে বলে হচ্ছে বাংলা ভাষায় বাম হাত ঢুকাইতেছিলাম। এই কথাগুলি বলতে গিয়া একসাথে লাইভ অনুষ্ঠানে উনার কিছুটা উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে আপনি No, ওনাকে no. নাম ধইরা যদি উনি আমার উপরে রাগ হওয়া স্বাভাবিক, এখন উনাকে নাম ধইরা যদি আমার জায়গা থেকে একটু বলেন তাহলে উনার কষ্ট পাওয়া স্বাভাবিক। রনি আমাদের খুবই না, না। স্নেহভাজন, আপনাদেরও খুবই মুরব্বী, অসংখ্য দিন উনি অসংখ্য কাজ করছেন, আমরা পরস্পরের প্রতি এই ভালোবাসা শ্রদ্ধাটা বজায় রাখি। আপনি বলেন এগুলো মুজাহিদ। একদম একদম আমি- আমরা আমি- মুজাহিদ বলি, হ্যাঁ রনি, আমি- হ্যাঁ বলি। আমার মনে হয় আমার কথাটা রনি ভাই রিকল করতে পারে। আমি বলছি সম্মানিত রনি ভাই, এই হ্যাঁ। মনে খেয়াল করেন এই শব্দটা। ঠিক আছে, উনি ঠিক ওনার আছে, সাথে আমার আপনি সম্পর্ক আপনার জবাবটা আমার বলেন, খারাপ adjust আমরা হবে না। প্রসঙ্গে যাব, আপনি আমরা আপনার প্রসঙ্গে বক্তব্য যাব, দেন। প্রসঙ্গে যাব, মাননীয় সংসদ সদস্য, আপনি আপনার বক্তব্য দেন please। প্রসঙ্গ। আমাকে নিয়ে টেনশন করার দরকার নাই। প্রসঙ্গ দেন। না, না, খুবই ধন্যবাদ রনি জি, ভাইকে জি। চমৎকার করে কথা বলার জন্য। জি বলেন। আমার কাছে আমারে পার্সোনালি অ্যাড্রেস করেন না, আপনি আপনার বক্তব্য আচ্ছা দেন। রনি, অ্যাড্রেস করলেও আপনি খেপে যেতেছেন, আপনি থামেন। মুজাহিদ বলেন, আপনি দরকার নেই, বলেন। অ্যাড্রেস হচ্ছে না তো। মুজাহিদ বলেন অ্যাড্রেস করা শিখতে হবে তো। আপনি আপনার কথা বলেন। বলেন। আপনার দরকার নেই আই, আমাকে নিয়ে টেনশন করার। এর মধ্যে দর্শকদের কথা কিছু শোনাই তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে। এইটা হইলো রফিক মমিন, উনি বলতেছেন খালেদ সাহেব, নাও ইউ আর পেট্রোনাইজিং জামাতি ফেলো। এই যাই হোক, আর 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 বলতে চাই না। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে আপনার বিরুদ্ধে যদি কিছু লেখা না যায় তাহলে আপনি সংসদে দাঁড়িয়ে এটা বলে দেন যে আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, লিখলে গ্রেফতার করা হবে, অথবা একটা আইন করে দেন যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা অমুক-অমুককে নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, কোনো কথা বলা যাবে না, স্যাটায়ারও করা যাবে না। তবে তারা 2 মেয়াদ শেষ করে চাচ্ছেন না, তারা এখনই চাচ্ছেন অ্যাবসলিউট পাওয়ার। তো সেটা ভালো, বিএনপি যত খারাপ কাজ করবে, যত জনবিরোধী কাজ করবে সেটা দ্রুতই করে ফেলুক আমরা চাই। কারণ আমরা আবারও 15 বছর 20 বছর আসলে অপেক্ষা করতে চাই না। আসলে এই সংসদের মধ্য থেকে জনগণের পক্ষে কোনো রায় আসা আদতে সম্ভব না। আমরা দেখছি যে বিএনপি সরকার গঠনের মাত্র 2 মাসের মাথায় এই ফোরামে যারা আছেন সবাইকে নেমে আসতে কিংবা কথা বলতে বাধ্য করছে, যেটা আওয়ামী লীগকেও আমরা দেখেছি তারা আস্তে আস্তে এই পর্যায়ে উপনীত হয়েছিল, কিন্তু বিএনপি খুব দ্রুতই তারা তাদের সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি সমসাময়িক কিছু বিষয়, যেমন 28 জন বিচারককে শোকজ দেয়া হয়েছে, আপনারা সবাই দেখেছেন, কিন্তু পেছনের কারণটা হয়তো অনেকেই জানেন না। বিচারকগণ তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু ডিসকাশন করছিলেন, যেটা স্ক্রিনশট সরকারের পছন্দ হয় নাই। ফলে সরকার তাদেরকে ওই স্ক্রিনশটের ভিত্তিতে শোকজ দিয়ে বোঝালেন যে রায় তো আমাদের পছন্দের বাইরে দিতেই পারবেন না, আপনারা নিজেদের মধ্যে কোনো আলোচনা বা টেক্সটিংও করতে পারবেন না, সরকারের যেটা পছন্দ হবে না। তো এটা একটা ইন্ডিকেশন যে আগামীতে বাংলাদেশের বিচার বিভাগ কিভাবে চলতে যাচ্ছে। আমরা দেখছি যে ফেসবুকে পোস্ট করার জন্য আবার গ্রেফতার শুরু হয়ে গেছে। এটা আমরা 2 বছর পরে আবার নতুন করে দেখছি, যেটা আমরা 2 বছর আগে দেখতাম। আমাদের জাতীয় নাগরিক পার্টিরও একজন অঙ্গ সংগঠনের একজন শাখার যুগ্ম সদস্য সচিবকে গ্রেফতার করা হয়েছে, এবং বেশিরভাগ ঘটনাই ঘটছে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখালেখি করার ফলে। তো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে আপনার বিরুদ্ধে যদি কিছু লেখা না যায় তাহলে আপনি সংসদে দাঁড়িয়ে এটা বলে দেন যে আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, লিখলে গ্রেফতার করা হবে, অথবা একটা আইন করে দেন যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা অমুক-অমুককে নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, কোনো কথা বলা যাবে না, স্যাটায়ারও করা যাবে না। যদিও আপনি উত্তর দিবেন কিনা জানি না, এটাও হয়তো সালাউদ্দিন ভাই উত্তর দিতে পারেন। সালাউদ্দিন ভাইয়ের প্রসঙ্গ যেহেতু আসলো, তিনি আজকে সংসদে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন যে বিসিবি নির্বাচনের বিষয়ে অনেকেই বলছেন, কথা প্রসঙ্গে আসছে। তিনি বলেছেন যে আগের নির্বাচনের সময় কাউন্সিলর আনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করা হয়েছে। তো সেখানে সালাউদ্দিন ভাইয়ের কোনো সংবিধানের প্রয়োজন নাই, কারণ বিসিবির একটা কনস্টিটিউশন আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, 13 পৃষ্ঠার একটা ছোট কনস্টিটিউশন। সালাউদ্দিন ভাই যদি বাংলাদেশের সংবিধানের পাশাপাশি সেটাও একটু পড়তেন তাহলে বুঝতে পারতেন
যে আমরা কাউন্সিলর গুলো তখন আনা হয়েছিল সংবিধান অনুযায়ী যেই ক্রীড়া সংস্থার কমিটি হয় সেখান থেকে, কিন্তু তারা চেয়েছিল তাদের যে ছেলেরা এখন বিসিবিতে বসেছেন তাদের নামগুলো পাঠানো হোক, যাদের স্পোর্টসের সাথে কোনো সম্পর্ক নাই, সংবিধান অনুযায়ী তাদের সেখানে আসার কোনো এখতিয়ার বা তাদেরকে নাম পাঠানোর কোনো এখতিয়ার আসলে ডিসিদের ছিল না। তো ওনাদের সংবিধানের বিষয়গুলো আসলে খুবই সিলেক্টিভ। আমাদের একজন সহ আলোচক মাত্রই বলে গেলেন যে বাংলাদেশের সংবিধানের বিষয় ওনারা খুব সিলেক্টিভ ভাবেই মানছেন। আমরা দেখেছি যে সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা একজনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে, একদিনের মধ্যে বদলি করে দেওয়া হয়েছে। আর আমরা এখানে আমাদের সহ আলোচকগণ অনেকগুলো অধ্যাদেশ যেগুলো বাতিল করা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলেছেন, আর সেটা নিয়ে স্পেসিফিক আর কথা বাড়াবো না। তবে একটা ইন্টেনশন খুব স্পষ্ট যে আমরা যেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে 2024 সালের গণঅভ্যুত্থানের পরে একটা জায়গায় এসে পৌঁছেছি, এবং জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আরো একটা ধাপ অতিক্রম করতে পারতাম জাতি হিসেবে, সেখান থেকে আমরা এখন উল্টা পথে হাঁটা শুরু করেছি। এবং যেটা শেখ হাসিনার ভাষায় অ্যাবসলিউট পাওয়ার আমরা তিনি চান শুনেছিলাম, সেটাই এখন বর্তমান সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তবে তারা 2 মেয়াদ শেষ করে চাচ্ছেন না, তারা এখনই চাচ্ছেন অ্যাবসলিউট পাওয়ার। তো সেটা ভালো, বিএনপি যত খারাপ কাজ করবে, যত জনবিরোধী কাজ করবে সেটা দ্রুতই করে ফেলুক আমরা চাই, কারণ আমরা আবারও 15 বছর 20 বছর আসলে অপেক্ষা করতে চাই না। আর আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, রাষ্ট্রের কাঠামোগত যেই সংস্কারের স্বপ্ন জনগণ দেখেছিল, আমরা বিভিন্ন রাজনৈতিক বাস্তবতা কিংবা বিভিন্ন ধরনের বাধা বিপত্তির কারণে সেটা একটা রিডিউসড এবং কম্প্রোমাইজড ভার্সন আমি মনে করি যে জুলাই সনদের জায়গায় এসেছে। আমরা সংবিধান পুনর্লিখনের কথা বলেছিলাম, এবং এখানে আরেকজন ছিলেন বদিউল আলম মজুমদার স্যার, আলী রিয়াজ স্যার, তিনি ছিলেন ঐকমত্য কমিশনের দায়িত্বে। সংবিধান পুনর্লিখনের একটা উদ্যোগের জায়গা ছিল, সেটা পরবর্তীতে আর হয়ে ওঠে নাই। কিন্তু এখন আমরা এমন একটা পর্যায়ে এসে উপনীত হয়েছি যে আমাদের ওই রিডিউসড কিংবা কম্প্রোমাইজড ভার্সনটাও বাস্তবায়ন করতে গিয়ে আমরা সেটা করতে পারছি না, এবং বিএনপি সরকার সেটাকে পুরোপুরি তাদের যেই নির্বাচনের পূর্বেকার সময়ের পজিশন সেখান থেকে পল্টে নিয়ে এখন পুরোপুরি সেটা বাতিল করে দেয়া, ইভেন যেই অধ্যাদেশগুলো সরকারের ক্ষমতাকেও কমায় না সেই অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মতো খুব নিরীহ অধ্যাদেশ, যেটা আর্থিক খাতের জন্য কিংবা যেটার সাথে রাজনৈতিক কিংবা সংবিধানের কোনো ধরনের সম্পর্ক নাই, সেগুলোকেও তারা বাতিল করে দিচ্ছে। তো আমরা আসলে যা দেখছি, যা হচ্ছে, এবং আমাদের এই সংসদের প্রতি জনগণের খুব আগ্রহ ছিল। 17 বছর ধরে জনগণ, 17 বছর না প্রায় 20 বছর ধরে জনগণ সংসদে প্রাণবন্ত আলাপ আলোচনা শোনে নাই, এবং সেই কারণে মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছিল এবং মানুষ সংসদকে ফলো করছে, সংসদ অধিবেশন শুনছে, আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু কার্যত 2/3 পাওয়ার ফলে এই সংসদ একটা অকার্যকর সংসদ হয়ে গেছে আর কি। তো সংসদে আমাদের প্রতিনিধিরা নিরীহ সংসদ সদস্যের মতো কথাই বলতে পারছেন, কিন্তু সেটার কোনো রিফ্লেকশন কিংবা সেটার কোনো বাস্তবায়ন আসলে এই সংসদের মধ্য থেকে জনগণের পক্ষে কোনো রায় আসা আদতে সম্ভব না। ফলে আপনারা দেখবেন যে বিরোধী দল হিসেবে, বিরোধী জোট হিসেবে আমাদেরকেও রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে। আগামী 4 দিন আমাদের, আগামীকাল থেকে 4 দিনের কর্মসূচি আছে। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো যে আপনারা আমাদের কর্মসূচির সাথে যুক্ত হন, এবং এই যে আজকের যে আলোচনা, এরকম আরো আলোচনা চলছে, বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে, এবং আমাদের যে সিভিল সোসাইটির প্রতিনিধিরা আছেন তারা খুব সরব আছেন। এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে বিএনপি যদি ভাবে যে তারা এই যা ইচ্ছা তাই করে পার পেয়ে যাবেন, সেটা সম্ভবত হবে না। কারণ আমি দেখছি যে যেভাবে খুব দ্রুত অধ্যাদেশগুলো বাতিলের ঘটনায় বাংলাদেশের সর্বস্তরের মানুষ, সিভিল সোসাইটির প্রতিনিধিরা সবাই কথা বলছেন এবং আওয়াজ তুলছেন, এটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবর্তন বলে আমি মনে করি। এবং বারবার বলা হয় যে গণঅভ্যুত্থান তো আর প্রতিদিন হয় না, কিন্তু জনগণের পিপলস উইল যদি ডিউ থেকে যায় তাহলে সেটা প্রতিষ্ঠিত হয়। সেটা সময়, সেটা হয়তো
আজ হবে না, কাল হবে, কাল হবে না, পরশু হবে, কিন্তু সেটা প্রতিষ্ঠিত হবেই। আমরা 69-এর গণঅভ্যুত্থান দেখেছি, কিন্তু 69-এর গণঅভ্যুত্থানে যে পিপলস উইল ছিল, 70-এর নির্বাচনে আমরা সেটার প্রতিফলন দেখেছি, কিন্তু সেটা বাস্তবায়ন না করার ফলে 71-এর মুক্তিযুদ্ধ আমাদেরকে দেখতে হয়েছে। ফলে 24-এর গণঅভ্যুত্থানের যে পিপলস উইলের কারণে এই গণঅভ্যুত্থান হয়েছে এবং গণভোটে যেটার প্রতিফলন এসেছে সেটা যদি বাস্তবায়িত না হয়, তাহলে হয়তো আমাদেরকে আবার এরকম কোনো পরিস্থিতি দেখতে হতে পারে। সেটার জন্য নট নেসেসারি যে রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন হবে। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে কোনো রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন হয় নাই। মানুষের মধ্যে এখন অনেক বেশি সচেতনতা তৈরি হয়েছে রাজনীতির বিষয়ে। আমরা বিগত সময়ে দেখেছি যে একটা আই হেট পলিটিক্স কাইন্ড অফ অ্যাপ্রোচ জনগণের মধ্যে, বিশেষ করে ইউথদের মধ্যে ছিল, সেটা এখন আর নাই। ফলে এখন যে আপনারা এগুলো করে বারবার পার পেয়ে যাবেন এই চিন্তা করবেন না। আমরা আশা করি আপনাদেরও শুভবুদ্ধির উদয় হবে এবং আপনারা জনগণের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে একসাথে কিভাবে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেদিকে এগিয়ে যেতে পারি। এলাই বলছেন না যে সচিবদের মধ্যে অনেকে এলাই, তারপরে হচ্ছে যে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে থেকে অনেকে এলাই। আমি কিন্তু সত্যি সত্যি মনে করি এই পুরা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বিএনপির সবচেয়ে বড় এলাই হচ্ছে জামাতে ইসলামী। এইটা নানা সময়ে নানা আচরণে, আমি শফিকুর রহমান সাহেবের কথা এবং তারেক রহমান সাহেবের কথায় কোনো তফাৎ পাই না। সিরিয়াসলি সংবিধান ছুঁড়ে ফেরার নিয়ে আপনারা যখন অনেক বড় বড় কথা বললেন, তখন শফিকুর রহমান সাহেব কিন্তু স্পষ্ট বলছেন এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলতে চাই না, আমরা এটার মধ্যে সংস্কারই চাই, এটাকে বজায় রেখে, এটা মাথায় রেখে এটা কাজ করতে চাই। এই কথার সাথে তারেক রহমান সাহেবের কথারও আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। রনির জন্য আমার যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে যে রনি, আপনি তো একটু ব্যাখ্যা দিবেনই, আলোচনার জন্য ব্যাপারটা একটু টেবিলে তুলে রাখা যাইতো কিনা সেইটা। আরেকটা যদি আপনি একটু কথা বলতেন, সেইটা হলো বিএনপি যেসব নিয়োগ দিচ্ছে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিজেরা লজ্জা পেয়ে যেতেছি। মানে কেন জেলা পরিষদগুলিতে, কেন সিটি কর্পোরেশনগুলিতে সব এই লোক নিয়োগ দেওয়া হচ্ছে, কেন বিসিবির মতো একটা কম গুরুত্বপূর্ণ, আমি মনে করি আমার কাছে কোনো গুরুত্ব নাই, তেল নাই, খাবার নাই, চা নাই, পানি নাই, এখন আমি বিসিবিতে কি হইলো না হইলো এটা আমার আধা পয়সার কোনো মানে ইয়া নাই। তামিম ইকবাল হইলো আর বুলবুল ভাইও যেমনি হয়েছে তামিম এমনি হয়েছে। পার্থক্য, বুলবুল ভাই আমার চেয়ে বয়সে বড় ছিল, তামিম আমার চেয়ে বয়সে ছোট, এছাড়া আর কোনো পার্থক্য নাই। ফারুক ভাইও এমনি হয়েছিল। এগুলিলে আমার কোনো চিন্তাই নাই। কিন্তু ঘটনা দিছে মানে বিএনপি কি বুঝাইতে চায়, মানে 3 জন মন্ত্রীর 3 জন পোলা, তো অমুক সমুকের কি জেলা প্রশাসক পদের লোক পায় না নাকি কাউরে বিশেষ করে? এটা তো ধরেন মানে আপনি একটু আগে থেকে বলেন। বিএনপি এটা চরম একটা গর্হিত কাজ করছে। জামাত এনসিপি থেকে নিয়োগ না দিয়া নিরপেক্ষতা ভঙ্গ করছে, এটা প্রচন্ড অন্যায় হয়েছে। দেখেন এখানে বিএনপি একটা নীতি নিছে, সেটা হলো যেই প্রতিষ্ঠানগুলো 17 মাসে ব্যাপকভাবে নিরপেক্ষ, কোট আনকোট নিরপেক্ষ দ্বারা ব্যাপকভাবে দখল করা হয়েছিল, সেগুলোতে সব বেশিরভাগ জায়গায় একচেটিয়া ভাবে দলীয় লোক দেওয়া হচ্ছে। এবং যেসব জায়গায় দলীয় লোক দেওয়া হচ্ছে সবগুলো ক্ষণস্থায়ী। এই যে আপনি প্রশাসকগুলোর কথা বললেন, এখানে বিএনপির যারা দায়িত্বে আছে তাদের ভেতর থেকে নির্বাচনের দাবি আছে। উদাহরণ হিসেবে শাহাদাত চৌধুরীর কথা বলি, উনি 50 বার নির্বাচনের দাবি জানাইছে কমপক্ষে, অথচ উনি কিন্তু দায়িত্বে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। এবং এই যে আপনার এই ক্রিকেট বোর্ডের যে কমিটি, ক্রিকেট বোর্ড নিয়ে আপনার যে অবজারভেশন, এটা আপনার পার্সোনাল অবজারভেশন, কিন্তু অনেকের এটা আবেগের জায়গা, অনেকের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। সো কিন্তু আপনার পার্সোনাল বক্তব্যকে আমি রেসপেক্ট করি, এটা আলাদা। কিন্তু আমি নিজে ক্রিকেট ফ্যান, ক্রিকেট খেলা দেখি। আমি ক্রিকেট ফ্যান, বিসিবির ফ্যান তো না। না, বিসিবি তো গিয়ে খেলে না, ক্রিকেট ফ্যান বিসিবি তো গিয়ে খেলে না, রাইট? না, সেক্ষেত্রে বাংলাদেশ দল খেলে, বাংলাদেশের প্রতিষ্ঠান, সেটা দিকেও মনোযোগ রাখি আমি আর কি। আমি অত ওইভাবে দেখি না আর কি। যাই হোক, তো এখন এই কমিটিটা কিন্তু একটা অ্যাডহক ভিত্তিক কমিটি হয়েছে এবং এই কমিটিতে 3 জন আপনার মন্ত্রী বা বিএনপি নেতার ছেলে আছে, কিন্তু পুরা কমিটিটাই কিন্তু নেতার ছেলের কমিটি না, আরো লোকজন আছে। হ্যাঁ, 11 জনের কমিটি। তার মধ্যে মন্ত্রীর ওয়াইফও আছে, কিন্তু আপনার মন্ত্রীর ওয়াইফটা আমি বাদ দিতে চাই। আমি বারবার বলি রাসনা ইমামের কোটায়, মানে রাসনা ইমামের কোটায় বিসিবিতে যাইতে হয় নাই। রাসনা ইমাম যথেষ্ট প্রথিতযশা আইনজীবী, মানে তার বাবা, মানে সেটা আমি বলতে চাই না। কিন্তু আপনি আমাকে বলেন নিয়োগের ক্ষেত্রে বিগত আমলে বিসিবিতে, শেষ করি, বিগত আমলে বিসিবিতে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া যে অরাজকতা করছিল, সেগুলো তো এখন আস্তে আস্তে বের হচ্ছে। লম্বা আলাপ করলে পুরো সময় চলে যাবে। ফলে এখন একটা অ্যাডহক কমিটি করা হয়েছে, এখানে নির্বাচন হবে। নির্বাচন স্বচ্ছ হয় কিনা তখন আমরা ধরবো। নির্বাচনের মধ্য দিয়ে, স্বচ্ছ নির্বাচনের মধ্যে দিয়ে আসল প্রক্রিয়া আসে কিনা, তারা আইন লঙ্ঘন করে কিনা, তখন আমরা ক্রিটিক করবো। কিন্তু এখন এই বিএনপি যদি জামাতের লোক দিত, আমি একটা বাতেনি প্রশ্ন করি। বাতেনি প্রশ্ন হচ্ছে, আপনার কাছে কি মনে হয় বিএনপি কে এইটা করবে যে অ্যাডহক কমিটিতে যারা আছে তারা ইলেকশন করতে পারবে না?
যেটার ব্যাপারে একবার আলোচনা হয়েছিল, মানে তামিম ইকবাল অ্যাডহক কমিটির সভাপতি, তিনি আর ইলেকশন করবেন না, এটা কি হইতে পারে, নাকি তামিম ইকবাল সাহেবকেই নির্বাচনে যাইতে হবে, কষ্ট করে ভোটও পাইতে হবে? না, এটা বিসিবির আইনে কি আছে, আইনে দেখতে হবে বিসিবির, তবে এটা থাকা এগুলি উচিত কোনো যে আইন কানুন দেওয়া হয় না, তাদের- অ্যাডহক কমিটি, ইলেকশন এগুলো কোনো আইন কানুন, এটা সরকার দিয়া সরকার কইতেই পারে, এনএসসির মাধ্যমে সরকার না। কইতেই পারে, আমি বলতে পারি কইতে পারে BCB সরকার এনএসসি দিয়া, যে যারা অ্যাডহক কমিটিতে আছে তারা ইলেকশনে অংশগ্রহণ করবে না, কারণ এনএসসির Definitely। প্রতিনিধি হয়ে পরিচালক হয়ে পরে সভাপতি হবে, তো এনএসসি যারা অ্যাডহক কমিটিতে থাকবে তাদেরকে পরিচালক নির্বাচিত করবে না, সহজ। এটা একটা ভালো প্রস্তাবনা, এটা হইতে পারে। আপনার কাছে কি মনে হয় বিএনপি করবে এরকম? এটা আমি জানি না করবে কিনা, কিন্তু এটা করলে ভালো হয় যে অলরেডি যারা অ্যাডহক কমিটি আছে তাদের যাও, যেমন যারা এখন অনির্বাচিত ভাবে বিভিন্ন প্রতিনিধি আছে, দায়িত্বে আছে, তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না। এটা আমি আমার নীতিগত অবস্থান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মনে করি এটা উচিত। ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হয় যে এইটা না বুঝাই, আপনি পরে বলবেন রনি, অন্য প্রসঙ্গগুলিতে গিয়ে আপনি যদি একটু শেষ করেন। আপনি আজকে আপনার সঙ্গে বেশি মানে কথা বলতে হচ্ছে। আরেকটা হলো দেখেন, আপনি যে জায়গাটা বললেন, দেখেন এই যে এতদিন বাজারে কি ছিল, বিএনপি একটা আওয়ামী লীগের দোসর হয়ে গেছে। আজকে যখন আওয়ামী লীগের বিষয়ে আইনটা করা হইল, তখন জামাতের আমির দেখবেন তার মনোবেদনা কিন্তু বের হয়ে আসলো, এবং জামাতের অন্যান্য লোকগুলো, বিভিন্ন চট্টগ্রামের, নারায়ণগঞ্জের এমপি পদপ্রার্থীগুলো, তারা কিন্তু বলছে এইভাবে নিষিদ্ধ করা ঠিক না। তারা এখন সর্বদলের, তারা আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল মনে করে, নিজেদেরকেও তো অবশ্যই মনে করে। তার মানে কি? তার মানে এখন কিন্তু কেউ রাজতে আয় বলে ডাক দিচ্ছে না, এখন কিন্তু কেউ আওয়ামী দূষরদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাচ্ছে না, এখন কিন্তু আওয়ামী দরদি বলে কেউ কাউকে ট্যাগ দিচ্ছে না। কারণ কি? কারণ এটা জামাতের আমির বলেছে। জামাতের আমির যদি বলে, আওয়ামী লীগের পক্ষে বলে, সেটাও জুলাই বিপ্লব, সেটাও জুলাই চেতনা, এটা আপনাকে মানতে হবে। এটাই হলো নিরপেক্ষতা। আমি আর্গুমেন্টটা বুঝতে পারি না রনি, আবার একটু বলেন। আমি আর্গুমেন্টটা বুঝতে পারি না, আবার একটু বলেন তো আর্গুমেন্টটা, আমি একটু বুঝতে যেতেছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে অধ্যাদেশটা আপনার ছিল, বিগত সরকারের আমলে করছিল, সেটা আজকে সংসদে আইন আকারে নেওয়া হয়েছে। নেওয়ার মধ্য দিয়ে কিন্তু জামাতের আমির এইখানে এই বিষয়ে পরে মন্তব্য করেছে যে তারা কোন সব দলের রাজনৈতিক অংশগ্রহণ চায়। অথচ মে মাসের 25 সালে মে মাসে তারা বলছিল তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দেখার অপেক্ষায় আছে। এটা তো বিশাল খবর, জামাতে ইসলামের আমির এটা বলছে নাকি? জি জি, সমস্ত মিডিয়াতে আছে। আচ্ছা, আপনার তো টাইম গ্যাপের কারণে আপনি হয়তো একটু হ্যাঁ আমি খেয়াল করি তাহলে আমার তো আরেকটু ভালো করে পড়তে হবে, কিন্তু আপনি কথা চালা যান, আমি একটু। তো এখন আমাকে বলেন, এখন কিন্তু রাজুতে আয় বলে কোনো মিছিল হচ্ছে না। এই জিনিসটা যদি বিএনপি করতো, হ্যাঁ ধরেন এই জায়গায় জাস্ট বিএনপির জায়গায় জামাত আছে, জামাতের জায়গায় বিএনপি আছে, আপনি বিগত পুরা 17-18 মাস ধরে কি শুনছেন যে বিএনপি আওয়ামী দূষর, আওয়ামী লীগ পুনর্বাসনকারী, হ্যাঁ আওয়ামী লীগকে বিএনপি ক্ষমতায় আসলেই আওয়ামী লীগ হয়ে যাবে। নির্বাচনের তো একটা বড় ক্যাম্পেইনিং এর পার্ট ছিল এটা। হ্যাঁ, তো ফলে এই যে ন্যারেটিভের কথা যে আমি বারবার বলি, আপনারা যে থামাইতে চান, ব্যাপারটা বোঝার দরকার আছে। সেটা হলো ফ্যাক্ট, কিন্তু তার উল্টাটা হচ্ছে। তো ফলে এখন এখানে কি হচ্ছে, একটা দল যখন কন্টিনিউ ন্যারেটিভ তৈরি করে, মিথ্যা প্রপাগান্ডা করে, তখন কি হয়, পুরা রাজনৈতিক পরিবেশ বিষয় উঠে। আমি ধরেন বিরোধিতা করি, আমি ধরেন বিএনপির দালাল, হ্যাঁ, কিন্তু আমার পজিশন হইলো বিএনপি এই যে অধ্যাদেশটা পাশ করলো আইনে, আমি এটা আগেও বিরোধিতা করছি যে কোনো দলকে আইন করে নিষিদ্ধ করা যাবে না। আমার ছোটবেলার পজিশন হইলো ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করা। আমাকে যারা বিএনপির দালাল বলে, আমি কিন্তু বিএনপির এই পজিশনের সাথে ডিসএগ্রি করি। আমার পজিশন আগে যেটা ছিল এখনো সেটাই আছে, কিন্তু বিএনপি সবাই এটাতে খুশি, বেশিরভাগ লোক খুশি, হ্যাঁ জামাত শুধু অখুশি। কিন্তু আমার পজিশন হইলো আওয়ামী লীগ করছে, এটাকে সাংগঠনিকভাবে আপনি বিচারের আওতায় আনতে হবে। এটাকে জামাতকে আওয়ামী লীগ যেভাবে ডিল করছে, একইভাবে আপনি আওয়ামী লীগকে জামাতের মতো করে ডিল করলে একই জিনিস হবে, এটা ভাইস ভার্সা হবে, এটা বেআইনসাফি হবে। হ্যাঁ, এবং এভরি মোর ভিক্টরি, আমার পজিশন কথাটা শেষ করি, এভরি ভিক্টরি শুড বি মোরাল ভিক্টরি। এখন জামাত এখানে একটা সেম আওয়ামী লীগের রাজনীতি করতেছে, সিপি গ্যাং টু বাসের কেল্লা, হ্যাঁ আনোয়ার টিভি, এই যে ফটো কার্ড, এই যে কাটপিস সাংবাদিকতা, আপনি দেখেন আজকে কিন্তু আপনার কনস্ট্রাকটিভ আলাপের কোনো সুযোগ রাখা হচ্ছে না সমাজে। আগেই আপনাকে পার্সোনালি অ্যাটাক করা হবে। আপনার যে পরিমাণ এআই ভিডিও, যে পরিমাণ ফটো কার্ড সরানো হয়, আমি কি বলতেছি এটা তো গুরুত্বপূর্ণ না। তারা এই যে আপনি যদি কথাটা একটু গুছায় শেষ করেন, আমি একটু, হ্যাঁ এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন প্রক্রিয়া, এটা কি করছে, এটা গোটা সমাজের কনস্ট্রাকটিভ রাজনীতি গঠন হওয়ার প্রক্রিয়া নষ্ট করে দিচ্ছে। ফলে যেহেতু প্রপাগান্ডার নির্ভর রাজনীতি হয়ে যাচ্ছে, ফলে বিএনপিকে যে জায়গায় আমরা ধরতে চাই বা ধরা উচিত, সেই জায়গায় আমরা ধরতে পারবো না।
কারণ হলো বলবে যে এটাও তো প্রোপাগান্ডা। যেমন আজকে নরসিংদীতে শিবিরের এক ছেলে ভুয়া ব্যান্ডেজ মাথায় বেঁধে আসছে, পরে সেটা মানুষ টাইনা খুলছে, পরে পিটাইতে গেছে মানুষ, পরে লোকজন তারে সেভ করে অন্যদিকে নিয়ে গেছে। ফলে এই যে পলিটিক্সটাকে একটা ড্রামার জায়গায় নিয়ে যাওয়া এবং সকাল বিকাল পজিশন চেঞ্জ করা এবং মানুষকে ম্যানিপুলেট করা, ম্যানুভার করা, ইস্যু দিয়ে ইস্যু ডাইভার্ট করা, এটাকে বলে আপনার ফোল্ড বাই র্যান্ডমনেস, একের পর এক র্যান্ডম করে। এটার মধ্য দিয়ে এখানে যে কনস্ট্রাকটিভ রাজনীতির কথা আমরা বলি সেটা শুধু মুখের বুলি থেকে যাচ্ছে, এটা কাজের মধ্য দিয়ে করার রাজনীতিটা আমরা দেখতে পাচ্ছি না এখন যারা বিরোধী দল, বরং তারা একটা একই রিয়েকশনারি রাজনীতি করছে। তারা একটা সাবজেক্টিভ ট্রুথে আটকায় আছে, সেখানে তারা অবজেক্টিভ কোনো আলাপের দিয়ে কোনো মনোযোগ দিতে দিচ্ছে আমার না। মনে হয় প্রায় শেষ প্রসঙ্গে চলে এসেছি। আমরা যদি রনি, জনাব রেজাউল করিম রনি আপনাকে দিয়ে শুরু করি, আর জনাব আতিক মুজাহিদ আপনি যদি শেষ করেন, আমরা যদি 2 মিনিট করে শুনি, পরে যদি অন্য কোনো কিছু বলার থাকে, আমরা যেহেতু আপনার কাছে একটু সময় বাড়াই নিছি তখন কথা বলতে পারবো, কিন্তু এই প্রসঙ্গে যদি আপনার একটা 2 মিনিট করে বলেন। আমি একটু ভবিষ্যতের কথা জানতে চাই জনাব রেজাউল করিম রনি, আপনার কাছে কি মনে হয় জনাব আতিক মুজাহিদ তার শেষ কথায় একটা আশা প্রকাশ করেছেন, আসলে পুরো আলোচনাতেই তিনি একটা আশাই বারবার প্রকাশ করতেছিলেন, সেটা নানা রকমভাবে, যে দেশে যাতে, রাষ্ট্রে যাতে তার প্রতিষ্ঠানগুলি ঠিকঠাক হয়, প্রতিষ্ঠানগুলিতে যাতে আসলে মেধার ভিত্তিতে আসে, বৈষম্যের ভিত্তিতে না, দলের ভিত্তিতে না, পরিবারের ভিত্তিতে না, এরকমটা আপনি কি মনে করেন বিএনপিও চায় কিনা, এবং বিএনপি চাইলে এটা আসলে পসিবল কিনা? আমি একই প্রশ্ন আতিক মুজাহিদের কাছে একটু করে রাখি। আমার কাছে মনে হয়, আমি আবারও বলি, আমি জামায়াতে ইসলামীকে বিএনপির সবচেয়ে বড় অ্যালাই মনে করি, এবং আমি মনে করি এই সংসদে বা সংসদের বাইরে ইলেকশনে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটাকে বলা হচ্ছে যে ইলেকশনের ডেট নিয়ে আসা লন্ডনে গিয়ে, এই পুরো ব্যাপারটাই আসলে জামাত ইসলামের প্রেসক্রিপশনে বা জামাত ইসলামের পাশে রেখে এটা করা হয়েছে। এবং আমরা যা কিছু দেখি সেটার মধ্যে জামাত ইসলামেরও প্রায় কাছাকাছি রকম সমান স্টেক রয়েছে, যে ইয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে বিরোধী দল এবং এনসিপিও সেই একই রকমভাবে এটা চায় কিনা, প্রতিষ্ঠান গড়ে উঠুক, নিরপেক্ষভাবে রাষ্ট্রীয় কাঠামোগুলো কাজ করুক। আমরা প্রথমে রনিকে শুনি, পরে আমরা মুজাহিদকে শুনবো। না, আপনি যেটা বললেন এটার পক্ষে যদি আপনার কোনো প্রমাণ থাকে, প্রমাণ দিলে ভালো হইতো। কারণ জামাত যেভাবে বিএনপিকে ডিফেম করছে, জামাত যে রাজনীতিটা করছে, সে কিন্তু বিএনপি কত খারাপ আর সে কত ভালো এই রাজনীতি করছে, সে কিন্তু বলছে না যে সে নিজ গুণে কতটা ভালো। ফলে জামাতের কিন্তু বেসিক্যালি কোনো রাজনীতি নাই, তার একটাই রাজনীতি হলো বিএনপি খারাপ। এখন বিএনপি খারাপ এটা প্রমাণ করা যদি কারো রাজনীতি থাকে, সে আবার বিএনপির এলাই হয় কিনা আমি জানি না। আমি ফান্ডামেন্টালি, এখন আপনি যদি আমার প্রশ্নটা করছেন, আমি ফান্ডামেন্টালি 2-4টা জিনিস বলি। ফান্ডামেন্টালি 2-4টা জিনিসের মধ্যে থেকে আমি তো অনেকে, আমি ইলেকশন সময় বাংলাদেশে ছিলাম। আমি শেষ করি খালেদ ভাই, ঠিক আছে, শেষ করি, তাহলে আপনার সুবিধা হবে, ঠিক আছে, মনে হয় সুবিধা হবে। ওকে। কিন্তু ন্যাচারালি যেহেতু জামাত এন্টি নেশন প্রো এস্টাবলিশড পলিটিক্স করে, ফলে যে দলই ক্ষমতায় থাকুক, ক্ষমতায় তার স্টেক লাগবেই। সেটা একটা ফ্যাসিস্ট সরকার হোক, একটা গণতান্ত্রিক সরকার হোক, হ্যাঁ, একটা অবৈধ সরকার, যে সরকারই হোক, যেহেতু তারা ক্যাডার ভিত্তিক প্রো এস্টাবলিশ রাজনীতি করে। যেমন আজকে জামাতের আমির যিনি, উনি কিন্তু জাসদের রাজনীতি করতো। জাসদের রাজনীতি উনি সমাজতন্ত্র, আপনার লেলিনকে ভালোবাসা করতো, মার্কস মাওকে ভালোবাসা করতো? নো, পার্ট অফ ট্যাকটিক্স। তাদের কাছে নীতির চেয়ে কৌশল বড়, এই জন্যই তাদেরকে বলা হয় মুনাফিক। হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিন। আমি একটু প্রতিবাদ জানা রাখলাম শফিক ভাইকে, আমি চিনি, আমি একটু প্রতিবাদ জানা রাখলাম শফিক ভাইকে। আমি যেহেতু শফিক ভাইয়ের নাম বলে বলছেন, শফিক ভাই যখন জাসদ করতেন, শফিক ভাই যখন জাসদ করতেন তখন জাসদের আদর্শে বিশ্বাস করেই করতেন, এখন যখন জামাত ইসলামী করেন, জামাত ইসলামের আদর্শ বিশ্বাস করেই করেন। এটা এখনো মনে হয়, যখন এই যে সাবেক ছাত্রলীগ ক্যাডাররা এখন যখন শিবির নেতা হিসেবে হাজির হচ্ছে, হ্যাঁ, আপনার পরিস্থিতি পরে যখন 2 দিন পরে তারা যখন আওয়ামী লীগ যদি আবার কখনো ফিরে আসে, তখন তারা বলবে তারা আওয়ামী লীগ বিশ্বাস করে করছিল। ব্যাপারটা একই না মনে হয়, একদমই এরকম। ক্যাডার ভিত্তিক রাজনীতি অলওয়েজ এইভাবে ফাংশন করে। এটা পলিটিক্যাল সায়েন্স দিয়ে আমি আপনাকে এটা লম্বা আর্গুমেন্ট করতে পারবো। এখন ওই জায়গায় যাচ্ছি না, আমি যেই পয়েন্টের মধ্যে আসতে চাচ্ছিলাম। ফলে এইটা আপনি যেটা বললেন, এই আলাপটা বাজারে আসতে যে বিএনপি, জামাত, এনসিপি একটা কোয়ালিশনের মধ্যে দিয়ে এনসিপি না, জামাত ইসলামী এবং এনসিপি যেহেতু পার্ট, এনসিপি না, এনসিপি এখন আলাদা তো বোঝাই যাচ্ছে না, যেহেতু জামাতের সাথে আছে। তো ফলে বিএনপি এবং জামাত, বিএনপি জামাত পার্ট, ওইটা আমি পরে আমার পরে তর্কটা একটা ঐক্যের মধ্য দিয়ে তারা একটা পাতানো খেলা ঝগড়ার মধ্য দিয়ে ইয়ে করে রাখে, আওয়ামী লীগের স্পেসটা যাতে নাই হয়ে যায়, ইয়ে করার মধ্য দিয়ে, হ্যাঁ, তারা আপনার একটা পলিটিক্যাল ড্রামার মধ্যে রাখছে, একটা থিয়েটারের মধ্যে রাখছে। অ্যাবসলিউটলি নট। এখানে জামাত, এখানে আওয়ামী লীগ যতক্ষণ রেলিভেন্ট, জামাত ততক্ষণ রেলিভেন্ট, বা এখানে জামাত যতক্ষণ রেলিভেন্ট ততক্ষণ আওয়ামী লীগ রেলিভেন্ট। এটা আওয়ামী লীগই থাকতে হবে, নট নেসেসারি। আমি যে কথাটা বলি নাই, যেটা আমার ভাই ন্যারেটিভ আকারে বলার চেষ্টা করলো, আওয়ামী লীগ একটা নফসানিয়াত, এটা আমি সবসময় বলছি।
আওয়ামী লীগ একটা কাল্টিজম, এটা আপনি যে কোনো দলের মধ্যে থেকে চর্চা করতে পারেন, আপনি এটা এনসিপি হয়ে, বিএনপি হয়ে, জামাত হয়ে চর্চা করতে পারেন। আমার এটা একদম ফান্ডামেন্টাল পজিশন, বড় মানে অনেক আগের থেকে। তো ফলে জামাত এখানে আওয়ামী লীগের রাজনীতি করার জন্য আওয়ামী লীগকে ফেরত আসার দরকার নেই, জামাতই যথেষ্ট। তাহলে আপনি যেটা বলতেছেন এখানে বিএনপির সমস্যাটা কি? বিএনপির সমস্যা হলো বিএনপি চাইলেও কোনোদিন জামাত আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না, কারণ বিএনপি হলো একটা সব দল, সব মতের একটা পার্টি, বিভিন্ন রকমের মতের লোক এখানে দেখবেন। কবে থেকে পারবে না? ডান আছে, কবে থেকে পারবে না? কবে থেকে পারবে? কখনোই পারবে না। 2001 পারে নাই, কখনোই পারে নাই, পারে নাই, কখনোই পারে নাই। 2001 পারলে 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 ক্ষমতায় থাকতো, পারলে 15 বছর ক্ষমতায় থাকতো, 15 বছর ক্ষমতায় ছিল, থাকতে পারছে। মানে বিএনপি ক্ষমতায় 15 থাকতে পারছে, বছর আওয়ামী লীগের 15 মতো। বছর ক্ষমতা থাকা কি মানে জামাতে ইসলামীর সঙ্গে থাকলে 15 বছর ক্ষমতা থাকতে পারা যায়, এটা হচ্ছে আরজা নাকি? না না, জামাত ইসলামের সাথে না, একটা ফ্যাসিস্ট ইডিওলজির মধ্যে থাকলে ক্ষমতা জনগণকে উপেক্ষা করে 15 বছর টানা যায়। তাহলে তার প্রয়োজনে যারে দরকার তারে রাখবেন, জামাতের দরকার হলে জামাত। আর জামাত কার সাথে ছিল না? জামাত আওয়ামী লীগের সাথে ছিল, 86-তে এরশাদের সাথে ছিল, সবার সাথেই ছিল, বিএনপির সাথে ছিল, সবার সাথেই ছিল। এটা তো একটা প্রো এস্টাবলিশমেন্ট পার্টি। কিন্তু জামাত প্রো এস্টাবলিশমেন্ট, এটা বুঝতে বিএনপি হবে। জামাতের সঙ্গে রাজনীতি করতে পারবে না কেন? পারছে তো আগে, এখন পারবে না। পারছে কি? রাজনীতি করে কি এক হয়ে গেছিল? এই যে একদম এক হয়ে গেছিল, একদম এক হয়ে গেছিল। আজকে তাহলে এই অবস্থা কেন? আজকে এরকম মুখোমুখি কেন? আজকে জায়গায় জায়গায় মারামারি হচ্ছে কেন? এটা আমার কৌতূহল, এটা আমার কৌতূহল। এখন আওয়ামী লীগ কৌতূহল, থাকলে এই যে দেখেন। আওয়ামী লীগ আবার এটা আবার কিউরিওসিটি। আমি তো আপনার মতো জানি না, জানবো কেমনে? এটা আমার কিউরিওসিটি আছে। এটা এটা না, ডেফিনেটলি কিউরিওসিটি থাকা ভালো, কিন্তু আমি বলতেছি এটা কোনোদিনও এক ছিল না। কারণ খালেদা জিয়া বারবার বলছে যে এরা পিছন থেকে ছুরি মারে। 8-এর নির্বাচনে আমি খালেদা জিয়ার পিছনে দিয়ে ছুরি মারে আমি জীবনে শুনি নাই। রনি এটা কোথায় বলছে জামাত ইসলামী বিএনপির পিছনে ছুরি মারে? আমি আপনাকে বক্তব্যটা পাঠাবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, তার জনসভার বক্তব্য, হ্যাঁ, জনসভা তো এদেরকে বিশ্বাস করা যায় না। পাঠান তো। হ্যাঁ, এদেরকে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, এটা হলো আপনার যখন জামাত আওয়ামী লীগ একসাথে মিলে আন্দোলন করতেছিল তখন জনসভায় খালেদা জিয়ার বক্তব্য। হ্যাঁ, এটা হলো জনসভা 96 যখন তারা আওয়ামী লীগের সাথে আন্দোলনে নামলো। 96-তে যখন আওয়ামী লীগের সাথে আন্দোলন নামলো, সেটা তো একটা ডিফারেন্ট কাহিনী। আচ্ছা যাই হোক রনি, আপনি কথা শেষ করেন, আমরা একটা জায়গায় শেষ করি। ফলে এখন আমি আপনার এই পয়েন্টের সাথে এগ্রি করতে পারছি না বিনয়ের সাথে, এই কারণে যে জামাতের একটা ক্যাডার ভিত্তিক ইডিওসেন্ট্রিক পলিটিক্স, আর বিএনপি হলো একটা টোটালি মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে। কোনো মতাদর্শীপন্থী তার পজিশন নেই, কোনো কাল্টিজম নেই। এবং আপনি আজকে দেখেন যে কোনো বিষয়ে প্রোপাগান্ডা বলেন, ন্যারেটিভ বলেন, বিএনপি কোথায়? বিএনপি কিন্তু কোথাও নাই। দ্যাটস ওয়াই আমাকে বিএনপির পক্ষে ডিফেন্ড করতে হচ্ছে। কেন? কালচারালি, ফিলোসফিক্যালি বাংলাদেশ পন্থার প্রতিনিধিত্বকারী দলটাকে আন্ডারমাইন করা হয়। আপনার কথা আমার বুঝতে হইলে আমাকে এটা যেহেতু মজলুম, এই জন্য পক্ষে আমাকে দাঁড়াইতে হয়েছে, এই যে পলিটিক্সটার পক্ষে। বিএনপি না, এই পলিটিক্সটা না বিএনপি দলের মধ্যে বিএনপি মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে না আপনি বললেন, তাহলে বিএনপি রাজনীতিটা করে মূল্যবোধ ভিত্তিক নট মতাদর্শ। আচ্ছা, মূল্যবোধ আর মতাদর্শের মধ্যে পার্থক্য আপনি দুইটা শব্দ বললেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ। মূল্যবোধ এবং বুঝাই দিকটু আমি একটু আপনার সাথে কথা বলবো। মূল্যবোধ এবং মতাদর্শের মধ্যে পার্থক্য হলো, যারা মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে তারা একটা সিঙ্গুলার মূল্যবোধকে প্রাধান্য দেয় না, তারা ভ্যালু প্লুরালিটি করে, তারা বিভিন্ন মূল্যবোধের মধ্যে ইনসাফ করে। যে কারণে তারেক রহমানকে বলতে হয় যারা ভোট দিয়েছেন এবং দেন নাই সবার সকল প্রধানমন্ত্রী বলে ভাই এটা সকল প্রধানমন্ত্রী, আমার মনে হয় না। এটা হাসিনাও বলছে, শেখ হাসিনাও বলছে, বলা এবং করা, শেখ হাসিনাও বলছে, বলা এবং করে কি তা যায় না। এখন বলা এবং এখন হ্যাঁ বলা এবং করা আমি কিরকম দেখি রনি, আমি বলি শেখ হাসিনার ক্ষেত্রেও দেখছি যে আমি সব মানুষের প্রধানমন্ত্রী বলে খালি আত্মীয়স্বজনদের নিয়োগ দিতেছে, আর তারেক সাহেবরেও দেখতেছি সব মানুষের প্রধানমন্ত্রী কয়া সবার আগে বাংলাদেশ কয়া খালি বিএনপি লোকদের নিয়োগ দিতেছে সব দিকে। আপনি একটু আগে নিজেই বললেন এই সরকারে হ্যাঁ এত পার্সেন্ট বিগত সরকারের লোক আছে, গুরুত্বপূর্ণ পদে জামাত এনসিপির সমর্থিত লোক আছে, আবার এখন তো বিএনপির লোক ছিল, ওরা তো বিএনপির লোক ছিল। এই যে ষড়যন্ত্র তত্ত্বে চলে আসছেন আপনি, ওটা আপনার কথাই কন্ট্রাডিক্ট করছে ভাই। তাহলে এখানে আপনি একটু আগে বলতেছিলেন যে এগুলো বিগত সরকারের হ্যাঁ জামাত এনসিপির লোক, আর এখন বলতেছেন তারেক রহমান সব বিএনপি নিজেদের লোকজনকে নিয়োগ দিচ্ছে, নিজের পরিবারের লোকজনকে নিয়োগ দিচ্ছে। কোনটা বিশ্বাস করব? আমার মনে হয় যে আমি কোনটা বিশ্বাস বলি না, আমার মনে হয় যে আমি এরকমটা বলি না। আমার কাছে আমার মনে হয় আমি প্রশ্নটা করছিলাম যে আপনি বলতেছেন যে সবে জামাত এনসিপির লোক ছিল গত সরকারে, কিন্তু আমি তো দেখতেছি গুরুত্বপূর্ণ সবগুলি লোককে নিয়ে আসছে বিএনপি। তাহলে মানে কি আপনার এই যে বিএনপি
আপনার বিএনপি নিয়ে আসছে এবং এই লোকগুলোকে, এই যে ধরেন খলিল সাহেবের কথা বলেন, এই খলিল সাহেবের প্রতিবাদ যখন বিএনপি করছে, জামাত এনসিপি তাকে রক্ষা করার জন্য দাঁড়াইছে না। হ্যাঁ। তার মানে জামাত এনসিপির লোককে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসছে বিএনপি, তাহলে সব পরিবারের লোক কোথায় আছে? তারপরে জামাত এনসিপি না, জামাত PIB এনসিপি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি শেষ করেন, আপনি শেষ করেন, আপনি শেষ করেন। PIB, বাংলা একাডেমি, এগুলো থেকে বিএনপি এখনো তার লোক। আরেকটা হলো আমার বক্তব্য হলো বিএনপি তার সমস্ত জায়গায় দলীয় লোক না দিয়ে যদি নিরপেক্ষতার নামে এনজিও, এনসিপি ঘেঁষা বা নিরপেক্ষভাবে জামাতপন্থী মানে এরকম বাংলাদেশে- লোক দেয়, তাহলে কি বাংলাদেশে- নিরপেক্ষতার সংজ্ঞাটা কি বাংলাদেশে? ও না, বলে আপনি- বাংলাদেশে আপনি যেটা সবাই ঠিক করে- ক্ষমতা ঘেঁষা। আপনি যেটা ঠিক করে না, দিলেন আমার সেটা ঠিক করে- নিরপেক্ষ। আপনি না, যেটা না, ঠিক করে দিলেন, আমার ঠিক করে দেওয়াটা হইলো সবাই তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করবে, যখন যে দায়িত্বে যাবে সে জনগণের কাছে স্বচ্ছ জবাবদিহিতা এবং প্রফেশনালিটি মেনটেন করে দায়িত্ব পালন করবে। রনি, আপনি কিন্তু কথা বলুন। নিরপেক্ষ থাইকা, হ্যাঁ। গুপ্তভাবে থাইকা জনগণের স্বার্থ বিরোধী হয়ে একটা ইডিওসেন্ট্রিক ক্যাডার ভিত্তিক, হ্যাঁ, একটা সংঘতান্ত্রিক রাজনীতিকে সুবিধা দেওয়া, এটা বরং ডেঞ্জারাস। দেন দলীয় লোক দিয়ে যদি আপনি স্বচ্ছতার সহিত জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, এটা আমি বেশি প্রেফার করি তথাকথিত নিরপেক্ষতা। ওকে, আতিক মুজাহিদের একটু শুনি, আতিক মুজাহিদের কাছে একটু শেষ কথা শুনি। এই যে বিভিন্ন জায়গায়, এর মধ্যে থেকে একজন দর্শক, ওনার নাম মা 92, খালেদ মহিউদ্দিন সবসময় জামাতের প্রতি সিম্প্যাথাইজ ক্যারেক্টার প্লে করে, সহানুভূতির ক্যারেক্টার প্লে করে, সে নিজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা দেখলেন খালেদ মহিউদ্দিন সাহেব কিভাবে বিএনপির পক্ষে থেকে কথা বলা একজন রাজনৈতিক বিশ্লেষককে নানান রকমের প্রশ্ন করলেন এবং বিএনপি কেন বিসিবিতে তাদের দলের এমনকি মন্ত্রীদের ছেলেদেরকে জায়গা দিয়েছেন সেই বিষয়গুলি কিন্তু তুলে ধরলেন এবং তাকে কিন্তু তুমুল কড়াভাবে প্রশ্ন করলেন যে কেন এই কাজগুলি বিএনপি করলেন এবং সেখানে জামাতের লোকেদেরকে কেন জায়গা দেওয়া হলো না, সেই বিষয়টি কিন্তু তুলে ধরলেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় যে আসলে বিএনপি কাজটি কতটা যৌক্তিকভাবে করেছেন এবং আসলে করেছেন কিনা, ঠিক করেছেন কিনা, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো প্রিয় দর্শক, খালেদ মহিউদ্দিনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি কিন্তু সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।